রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার সোজাসুজি প্রশ্নের T20। ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না আমি, স্বর্ণালী। প্রশ্ন করব সোজাসুজি। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে আমি ভেনেসা। আজকে সোজাসুজি প্রশ্ন করার পালা আমার। আর কি বিষয়ে আমরা প্রশ্ন করব? করোনা সংক্রমণ গোটা দেশের সঙ্গে সঙ্গে এ রাজ্যেও রয়েছে, এবং আপনারা দেখেছেন যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সিদ্ধান্ত নিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যে একটি সিদ্ধান্ত হলো আজ থেকে লোকাল ট্রেন বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ লোকাল ট্রেন যা বাংলার লাইফলাইন বলা হয় পরিবহনে, সেটি আজ থেকে আর চলছে না। এর পাশাপাশি 50% ক্যাপাসিটি নিয়ে গণপরিবহন চলবে। যেমন মেট্রোর ক্ষেত্রে মেট্রো রেল আজকেই জানিয়েছে যে আগামীকাল অর্থাৎ 7 তারিখ থেকে তাদের কম সংখ্যক অর্থাৎ 50% ক্যাপাসিটির মেট্রো চলবে। গণপরিবহন অর্থাৎ সরকারি বাস বা বিভিন্ন ক্ষেত্রেও কিন্তু এই নির্দেশিকা বজায় থাকছে। কিন্তু আমাদের প্রশ্ন হলো, এই যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে কোভিড সংক্রমণের জন্য, তাতে যদি ট্রেন না চলে তাহলে মানুষকে কোথায় যেতে হবে? বাসে চড়তে হবে। মানুষকে কোথায় যেতে হবে? মেট্রোতে চড়তে হবে। কিন্তু সেখানেও সংখ্যা কম, তাহলে কি ভিড় আরও বেশি বাড়বে না? আরও কি গাদাগাদি পরিস্থিতি তৈরি হবে না? এটাই প্রশ্ন। এবং আরও একটা বড় প্রশ্ন, যাদের জীবন জীবিকা এই লোকাল ট্রেন বা বাসের উপরে চলে বা মেট্রোর উপরে চলে, তারা কি করবেন এবার? তাদের রুজি রুটিতে কি টান পড়বে না? এই সমস্ত কিছু নিয়েই আজকে সোজাসুজি প্রশ্ন আমরা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন প্রথমেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে পার্থপ্রতিম বিশ্বাস। স্বাগত পার্থপ্রতিম বাবু আপনাকে। এবং আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস। আমরা তাদের সঙ্গে আলোচনায় যাব, তবে আমি একবার আপনাদের আজকের যে প্রশ্ন, এই শো থেকে যে প্রশ্নগুলো আমরা রাখছি সেগুলো একবার দেখাবো। আজকের প্রথম প্রশ্ন, লোকাল ট্রেন বন্ধে কি ব্যাহত হবে ন্যূনতম পরিষেবা? আজকের অনুষ্ঠানের দ্বিতীয় প্রশ্ন, 50% পরিবহনের সংক্রমণ কি আদৌ কমবে? অর্থাৎ মানুষকে তো সেই বাসে ট্রামে যেতে হবে, তাদের তো অফিসে যেতে হবে, সেগুলো তো বন্ধ হচ্ছে না, তাহলে কি সংক্রমণ আদৌ কমবে? অর্থাৎ তাতে কি লাগাম পরানো যাবে? এটা কিন্তু আজকের দ্বিতীয় প্রশ্ন। আজকের অনুষ্ঠানের তৃতীয় প্রশ্ন, 50% পরিবহনের পরিবর্তে যাত্রী সংখ্যা যদি নিয়ন্ত্রণ করা যেত, তাতে কি সুরাহা হতে পারত? অর্থাৎ 50% পরিবহনের পরিবর্তে যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণে কি সুরাহা মিলত? এটাই আজকের তৃতীয় প্রশ্ন। আমরা অনুষ্ঠানের যে আলোচনা, সেই আলোচনার প্রসঙ্গে অবশ্যই আসবো, কিন্তু যেমনটা আপনাদের বললাম যে করোনা সংক্রমণ মোকাবিলায় গণপরিবহন 50% করেছে রাজ্য সরকার। তবে অতিমারির জেরে রাজ্যে বন্ধ হয়েছে লোকাল ট্রেন চলাচল, এবং আরও যে পরিষেবা সেখানেও লাগাম টানা হয়েছে। কিন্তু এই নিয়ে একটা বড়সড় প্রশ্ন উঠছে। প্রশ্ন নম্বর 1, যেগুলো আপনাদের দেখালাম, যে রাশ কি টানা যাবে করোনা সংক্রমণে? দ্বিতীয়, মানুষের রুজি রুটি, তাদের পেটে কি টান পড়বে না? আসুন আপনাদের দেখাই এই সংক্রান্ত একটা প্রতিবেদন। বৃহস্পতিবার থেকে বন্ধ হয়েছে লোকাল ট্রেন চলাচল। শিয়ালদা স্টেশন সকালের যে চিত্র থাকে, আজকে কিন্তু সেই চিত্র একবারেই আলাদা। স্টেশনে লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু সেগুলি কেবলমাত্র স্পেশাল সার্ভিসের জন্য, অর্থাৎ যারা রেলওয়ের কাজে যুক্ত, যারা হেলথ স্টাফ রয়েছে, যারা ল অ্যান্ড অর্ডার এবং ফায়ারের সাথে যুক্ত, অর্থাৎ বিভিন্ন যে এমার্জেন্সি স্টাফেরা রয়েছে, একমাত্র তারাই কেবল এই ট্রেনগুলিতে যাতায়াত করতে পারছেন। এবং বাকি যদি অন্য ক্ষেত্রগুলি দেখা যায়, যে সমস্ত সাধারণ মানুষ আসেন, তাদেরকে কিন্তু আজকে এই যে লোকাল ট্রেন বন্ধ হয়ে যাওয়ার ফলে কিন্তু যথেষ্ট ভোগান্তি পোহাতে হচ্ছে। বাসের জন্য কতক্ষণ দাঁড়িয়ে আছেন? মোটামুটি আমি এখন 3-4 ঘন্টা থেকে আছি। কতজন আছেন আপনারা? 3 জন, একটা বাচ্চা আছে অসুস্থ। লোকাল ট্রেন বন্ধ হওয়ায় বেড়েছে যাতায়াত খরচ, সেই সঙ্গে সময় বেশি লাগছে গন্তব্যে পৌঁছতে, কারণ বাসের সংখ্যা অর্ধেক। তার মধ্যে বাজার দোকান খোলার সময় নির্দিষ্ট, ঠিক মতো হচ্ছে না। চরম সমস্যায় গরিব খেটে খাওয়া মানুষ। ট্রেন চলে নিয়ে এই তো বাসে হয়ে এলাম, এই তো বিক্রি নেই। দূরপাল্লায় যারা যাতায়াত করেন তাদের ভরসা এই মুহূর্তে দূরপাল্লার বাস, যে কারণেই কিন্তু দূরপাল্লার বাসের যে টিকিট কাটার জন্য লম্বা লাইন দেখা যাচ্ছে, যে ছবি দেখতে পাচ্ছেন। তবে যে কারণে বন্ধ করা হচ্ছে, যাতে করোনা সংক্রমণ না ছড়িয়ে পড়ে, এখানে কিন্তু দেখা যাচ্ছে একেবারে কার্যত গায়ে গায়েই লোকজন দাঁড়িয়ে রয়েছেন, লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, তারা বাস ধরবেন বলে। এবং আমি একটু দেখাবার চেষ্টা করব যে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের যে টার্মিনাস রয়েছে L20, বন্ধ লোকাল ট্রেন, স্বাভাবিকভাবেই রেলযাত্রীদেরও বাসই ভরসা।
মেট্রোতেও যাতায়াত করছেন অনেক রেলযাত্রী। বাস ও মেট্রোর সংখ্যাও অর্ধেক, ফলে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। রিপাবলিক বাংলা। যেমনটা আপনাদের বলছিলাম যে এই অনুষ্ঠান থেকে আমরা সেভাবে আলোচনায় যেটা করি সেটা হলো মতামত নিই, মতামত দিই। এই অনুষ্ঠানে আমার মতামত সেটা আপনাদের সামনে এই মুহূর্তে আমি রাখছি। তা হলো যে উদ্যোগ নেওয়া হয়েছে লোকাল ট্রেন বন্ধে বা গণপরিবহনে 50% ক্যাপাসিটি নিয়ে চলার, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্দেশ বা সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন হলো এই যে সিদ্ধান্ত নেওয়া হলো তাতে আসল যে উদ্দেশ্য অর্থাৎ করোনা সংক্রমণ ঠেকানো, সেটা কি সম্ভব? এই বিষয়ে আমরা মতামত নেব। পার্থপ্রতিম বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম বাবু, আপনার কাছে যেটা জানতে চাইবো যে এই যে একটা উদ্যোগ রাজ্য সরকার নিল, মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরই যে উদ্যোগ নিলেন তা অত্যন্ত প্রশংসনীয়, কারণ তিনি কোভিড মোকাবিলায় যে উদ্যোগগুলো নিচ্ছেন, সিদ্ধান্ত নিচ্ছেন তা অত্যন্ত স্বাগত। কিন্তু প্রশ্ন হলো যে উদ্যোগগুলো নিচ্ছেন অর্থাৎ লোকাল ট্রেন আজ থেকে বন্ধ, কালকে ঘোষণা করলেন আজ থেকে বন্ধ, মেট্রো পরিষেবা আগামীকাল থেকে 50% কমে যাচ্ছে, গণপরিবহন সেখানেও 50% ক্যাপাসিটি নিয়ে চলবে। কিন্তু এই যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে এতে কি করোনা সংক্রমণ আটকানো যাবে? ধরুন লোকাল ট্রেনে যে যাতায়াত করতো তার অফিসটা আজকেও আছে, আগামীকালও থাকবে, সে যখন কোনো মাধ্যম বা কোনো গণপরিবহনে উঠবে বা কোনো বাসে উঠবে সেখানেও 50% ক্যাপাসিটি, মানে সেই গাদাগাদি ভিড়ের একটা সমস্যা। তাহলে উদ্দেশ্য যেটা আসলে সরকার নিতে চাইছে সেই উদ্দেশ্য কি কোথাও ব্যাহত হবে না বলে আপনার মনে হচ্ছে? স্বর্ণালী, আপনি প্রসঙ্গটা ঠিক তুলেছেন এবং এটা অত্যন্ত জরুরি এবং তাৎপর্যপূর্ণ বিষয় সাধারণ মানুষের জন্য। আজকের অনুষ্ঠানে আপনার সঙ্গে আমি রেনেসা রয়েছি। ও সরি রেনেসা, দেন গুড ইভিনিং। ফলে হচ্ছে যে আমি যে কারণে কথাটা বলছি যে প্রথমত সরকার কোভিড আটকাতে যে সিদ্ধান্ত নিচ্ছেন নিশ্চয়ই নেওয়া উচিত, যে কোনো সরকারকেই নিতে হবে। কিন্তু সবচেয়ে কঠিন জিনিস হচ্ছে দুটো। একটা হচ্ছে যে একটা সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষকে প্রস্তুত করা, অর্থাৎ গতবারের লকডাউনেও আমরা যে সমালোচনা বিভিন্ন স্তরে সরকারের বিরুদ্ধে এসেছিল সেটা হচ্ছে যে অপ্রস্তুত অবস্থায় রেখে মানুষকে লকডাউনের মধ্যে ঠেলে দেওয়া। এটা হচ্ছে নাম্বার ওয়ান ইস্যু, যে যেখানে দাঁড়িয়ে আপনি একটা হার্ড স্ট্যান্ড নিতে যাচ্ছেন সেখানে দাঁড়িয়ে তার একটা প্রস্তুতির সুযোগ মানুষকে দিতে হবে, যেটা খুব চটজলদি নিলে পরে আসলে আমরা আমাদের এক্সপেক্টেড বেনিফিটের চাইতে থ্রেডসগুলো অনেক বেশি আসতে শুরু করতে পারে। এটা এক। 2 নম্বর হচ্ছে যে লোকাল ট্রেন 100% যদি বন্ধ হয়, প্রথমত লোকাল ট্রেনের যাত্রী কারা? যদি আমরা যারা ট্রান্সপোর্ট প্ল্যানিংয়ের সাথে কাজ করি যুক্ত, আমরা জানি যে শহর কলকাতায় পেশার প্রয়োজনে আসেন, পেট চালাতে আসেন, জীবিকার প্রয়োজনে আসেন, কিন্তু কলকাতা শহরে থাকতে পারেন না, অর্থাৎ তাদের কলকাতার থেকে দূরে যেতে হয় এবং তারাই কেবলমাত্র এই নিত্যযাত্রী, প্রতিদিন আসেন পেটের তাগিদে। ফলে এই মানুষরা যদি বলেন যে আয়ের দিক থেকেও সবচেয়ে প্রান্তিক ধরনের মানুষ, এবং বিশেষত পোস্ট কোভিড সিচুয়েশনে যত সমীক্ষা বেরিয়েছে তাতে দেখা গেছে যে আসলে এই ধরনের প্রান্তিক মানুষদের আয় উত্তরোত্তর কমেছে। ফলে আমার কথা হচ্ছে মানুষকে বাঁচানোর যে কোনো প্রয়াসই সরকার নিক না কেন, প্রথম ভাবতে হবে যে প্রান্তিকতম মানুষ তারা লিস্ট অ্যাফেক্টেড হবে কোন পথে গেলে, এবং সেই নিরিখেই লোকাল ট্রেন বন্ধ হবে কি হবে না, কবে থেকে হবে সেই আলোচনাটা প্রয়োজন। এবং এখানে আমি অ্যাড করতে চাইছি যে লোকাল ট্রেনের ধরে নিন, আমি যুক্তির খাতিরে বললাম। পার্থপ্রতিম বাবু, আপনি যেগুলো বলছেন প্রান্তিক মানুষ, সত্যিই তো, যেমন ধরুন সবজি বিক্রেতা, দক্ষিণ 24 পরগনা বলুন বা শিয়ালদার মাধ্যমে রানাঘাটের দিক থেকে যে সমস্ত সবজি বিক্রেতারা আসেন এই লোকাল ট্রেনের মাধ্যমেই আসেন। আবার ধরুন পরিচারিকা, যারা পরিচারিকার কাজ করেন তাদের আয় খুবই নিমিত্ত আয়, খুবই অল্প সংখ্যক আয় তারা করেন, তারা কিন্তু এই লোকাল ট্রেনের মাধ্যমেই আসেন, যারা আজ থেকে আসতে পারছেন না। এবং বেশি দাম দিয়ে, চড়া দাম দিয়ে গাদাগাদি করে বাসে আসাটাও তাদের পক্ষে কি সম্ভব? আর যদিও বা সম্ভব তাহলে সংক্রমণ কি আটকানো যাবে এতে? এটাই প্রশ্ন। না, রেনেসা ঠিকই, যে প্রথম মনে রাখতে হবে যে গতবারের সংক্রমণের থেকে এবারের সংক্রমণের চরিত্রের একটা গুণগত তফাৎ। গতবার মূলত আরবান এরিয়ায় সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছিল। আমরা অনেকেই ভয় পাচ্ছিলাম যে এই ট্রান্সমিশনটা ফ্রম আরবান এরিয়া টু সাবআরবান বা রুরাল এরিয়ায় পৌঁছে যেতে পারে লোকাল ট্রেন চালু থাকলে। ফলে এবার কিন্তু ভোটের কারণেই হোক আর নানা কারণেই হোক, আরবান এবং রুরাল প্রতিটা ক্ষেত্রেই সংক্রমণ মোটামুটি একটা জায়গা চেহারা পেয়ে গেছে। ফলে সংক্রমণ আটকানোর ক্ষেত্রে গতবারের মডেলটা ফলো করলে হবে না। এবং রেনেসা আপনি যেটা বললেন
আমি যদি দক্ষিণ শহরতলির এই ক্যানিং লোকাল, লক্ষ্মীকান্তপুর, সোনারপুর লোকাল বা উল্টো দিকে আপনি হাওড়া লাইনেও যদি যান, তাহলে এই যে এন্টায়ার কি বলবো কলকাতার কাছাকাছি এলাকাগুলো থেকে আমাদের এই পরিষেবার কারণের জন্য যত মানুষ আসেন তাদের প্রত্যেকের পেশা প্রশ্নের মুখে পড়লো এবং হয়তো কোনো একটা সময় বন্ধ করতে হবে। কিন্তু সরকার যেহেতু পার্শিয়াল লকডাউন শব্দটা ব্যবহার করছেন, আমার কথা হচ্ছে তাহলে ইনকনভিনিয়েন্স বা কনভিনিয়েন্স দ্যাট শুড বি অল ইউনিফর্মলি টু অল অ্যান্ড এভরিবডি। সেখানে দাঁড়িয়ে যে এক ধরনের মানুষের ইনকনভিনিয়েন্স চূড়ান্ত জায়গায় যাবে আর এক ধরনের মানুষের ইনকনভিনিয়েন্স একদম ন্যূনতম থাকবে, এরকম কোনো মডেল সরকারের থেকে হওয়া উচিত না। বিশেষত লোকাল ট্রেনে এই প্রান্তিক মানুষদের যাতায়াতের বাইরেও আমি আপনাকে বলতে পারি যে একটা বড় অংশের সবজি, ছোট মাছ, দুধ এগুলো কিন্তু শহরতলি থেকে কলকাতায় আসে এবং যদি এই আশাটা কোনো কারণের জন্য ব্যাহত এবং বন্ধ হয় এবং লোকাল ট্রেনে যদি আমরা ভেন্ডার ফেসিলিটি চালু করতে না পারি, অর্থাৎ ভেন্ডারদের আশা লাভ না করতে পারি, তাহলে কিন্তু বাজারে খোলা বাজারে তার প্রভাব পরিবহন সিস্টেমে লাইফলাইন বলা হয় লোকাল ট্রেনকে, সেই লাইফলাইন যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষের লাইফ বা জীবন কিভাবে চলবে, কতটা বিপন্ন হবে, সেটা নিয়েই তো আজকের প্রশ্ন। আমি একটু ডক্টর অরিন্দম বিশ্বাসের কাছে যাব, আমাদের সঙ্গে ডক্টর অরিন্দম বিশ্বাস রয়েছেন। ডক্টর বিশ্বাস, আপনার কাছে যেটা জানতে চাইবো যে আপনি তো নিজে একেবারে কোভিড ওয়ার্ডে কাজ করেন, এই যে কোভিডের সংক্রমণ যেভাবে হয়, মানে দুটো তিনটে মাস্ক পরেও তাকে আটকানো যাচ্ছে না, সেখানে লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হলো, গণপরিবহনে 50% ক্যাপাসিটি নিয়ে চলবে আজকে থেকে, এবং মেট্রোর ক্ষেত্রে যেটা মেট্রো নির্দেশিকা দিয়ে জানিয়েছে নোটিফিকেশন দিয়ে যে আগামীকাল থেকে মেট্রো কম চলবে, 50% ক্যাপাসিটি নিয়ে চলবে। এক্ষেত্রে কোভিড সংক্রমণ কি আদৌ কমানো যাবে, মানে এটা কি পসিবল? দেখো, শৃঙ্খলটা শৃঙ্খল না ভাঙলে কিন্তু এই রোগ কিন্তু আটকাতে পারা যাবে না। রোগীর সংখ্যা আছে, তাতে কিন্তু হাসপাতালের বেড নেই, চিকিৎসা কেন্দ্র নেই, এই বাস্তবটাকে আমাদের মেনে নিতে হবে। এইবার এই যদি আমরা পুরো চিত্রটা দেখি, এই ভয়াবহ চিত্রকে আটকাতে গেলে কিন্তু এখন লকডাউন ছাড়া উপায় নেই। আজকে আংশিক লকডাউন হচ্ছে, পূর্ণাঙ্গ লকডাউন হচ্ছে না, সেটাও মেনে নিলাম, কিন্তু আংশিক লকডাউনের প্রতিফলন কিছুটা হবে এবং সেটা ইতিবাচক ফল আসবে। ডক্টর বিশ্বাস, আমি প্রশ্নটা আরো একটু ক্লিয়ার করে দিই। লোকাল ট্রেন বন্ধ হয়ে গেল, যারা লোকাল ট্রেনে এতদিন আসতো, যাদের পকেটে টাকা রয়েছে, রেস্তো রয়েছে, তারা হয়তো দেখা গেল বেশি খরচা করেও বা অসুবিধা করে হলেও বাসে আসবেন, কিন্তু সেই বাসেও ভিড় গাদাগাদি, 50% ক্যাপাসিটি নিয়ে চলছে। যদি কেউ মেট্রোর মাধ্যমে আসে সেখানেও ভিড় রয়েছে, তাহলে সংক্রমণ কি আটকানো যাবে? একজন চিকিৎসক হিসাবে অনেস্টলি আপনি কি মনে করেন? দেখো, ভিড় হলেই সংক্রমণ বাড়বে, সেইখানে পরিষ্কার কথা বাসের সংখ্যা আরো বাড়িয়ে দিয়ে যাতে ফাঁকা, মানে বাসে অল্প মানুষকে নিয়ে বাস যাত্রা করে বা ট্রেন যাত্রা করে বা মেট্রো যাত্রা করে, তাহলে লাভবান হব। কিন্তু আমরা যদি একটা বাস, অল্প সংখ্যক বাসের মধ্যে ভিড় উপচে পড়ে, তাহলে কিন্তু কোনো লাভ হবে না, তাহলে মানুষ সংক্রমিত হবে, হয়তো বিরাট সংখ্যায় না, কিন্তু কিছুটা তো সংক্রমিত হবে, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু এই মুহূর্তে শৃঙ্খলটা ভাঙা দরকার আছে। আমার মনে হয় সরকার এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবেন যে বাস কিছুটা ফাঁকা রাখতে হবে, সেখানেও দূরত্ব রেখে বসতে হবে, তা না হলে কিন্তু ভিড় উপচে পড়লে কোনো লাভ হবে না। বলছেন যে গণপরিবহনের ক্ষেত্রে বা মেট্রোর ক্ষেত্রে যেটা 50% ক্যাপাসিটি করা হচ্ছে, সেটা যাত্রী সংখ্যার ক্ষেত্রেও করতে হবে। এটাই আমাদের প্রশ্ন ছিল যে 50% পরিবহনে সংক্রমণ কি আদৌ কমবে? আমি একটু পার্থপ্রতিম বাবুর কাছে আরো একবার যাব। আমাদের দ্বিতীয় প্রশ্ন, আজকে সোজাসুজি যে প্রশ্ন করার যে পালা, সেখানে আমার আজকে এই প্রশ্ন করার পালা, যেখানে এই প্রশ্নটা রেখেছিলাম, আমি আসবো আপনার কাছে, কিন্তু আমাকে একটু থামতে হচ্ছে কারণ একটা ব্রেক আমাদের নিতে হবে। প্লিজ আমরা একটা ব্রেক নিয়েই ফিরছি, সঙ্গে থাকুন। আপনারা দর্শকদের বলবো আপনারাও সঙ্গে থাকুন, আসছি এক্ষুনি একটা ছোট্ট ব্রেক নিয়ে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ফিরে এলাম বিরতির পর এবং সোজাসুজি প্রশ্ন আমরা করছি। আমার সঙ্গে দুজন গেস্ট রয়েছেন। প্রথমে আমি পার্থপ্রতিম বাবু আপনার কাছে চলে যাব, যে জায়গাটা শেষ করেছিলেন অরিন্দম বাবু, অরিন্দম বিশ্বাস, ডক্টর অরিন্দম বিশ্বাস। ডক্টর বিশ্বাস একটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ রেখেছেন যে 50% গণপরিবহন ক্যাপাসিটি নিয়ে চলবে, সেটা ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যাত্রী সংখ্যাও কমাতে হবে। যাত্রী সংখ্যা যদি কমানো যায় তাহলে উদ্দেশ্য সফল হবে না, এমনটা চিকিৎসক মনে করছেন। আপনি কি মনে করছেন? না, ঠিকই ডক্টর বিশ্বাস যে কথাটা উল্লেখ করেছেন, সেটা আমি বলবো যে ঝোঁক হিসেবে সেটাই অ্যাকসেপ্টেবল না, কিন্তু সরকারের ঘোষণা সেটা আমার মনে হচ্ছে যে একটা অসুবিধা তৈরি হলো।
হলো এই কারণে, ধরে নিন যে আমি একটা সহজ অঙ্ক বলছি যে 26 লক্ষ লোক প্রত্যেক দিন ডেলি প্যাসেঞ্জারি করে এবং সরকার ঘোষণা করলেন যে 50% লোককে আসতে হবে না, 50% লোক নিয়ে অফিস চলবেন, মানে 26 লাখের অর্ধেক 13 লাখও তাহলে তো আসবে। তাহলে এইবার যে আমি যানবাহন অফ করে দিলাম 100% আর 50% লোককে আনতে চাইছি শহরতলি থেকে, লার্জলি দে আর ফ্রম, ফলে এখানে তারা কিভাবে আসবেন? এবং এখানেই প্রশ্ন হচ্ছে একটা মোডাল শিফট হবে, অর্থাৎ যারা লোকাল ট্রেনে আসতেন এতদিন, এবং লোকাল ট্রেন আপনাকে খেয়াল রাখতে হবে মোস্ট কস্ট এফেক্টিভ ওয়ে অফ ট্রান্সপোর্ট, এই নিয়ে কোনো সন্দেহ নেই, সবচেয়ে সস্তায় আসে। ফলে এরপর আপনি বাস, মিনি বাস, অটো যাই ব্যবহার করুন তার চেয়ে কস্টলিয়ার অপশন। ফলে এই প্রান্তিক মানুষরাই তারা কিন্তু মনে করিয়ে দেব যে ফার্স্ট ফেজের যে লকডাউন হয়েছিল সেই লকডাউনের সময় বাসের ভাড়া কোথায় গিয়েছিল আমাদের কিন্তু সেটাও মনে রাখতে হবে। 80 টাকা 100 টাকা দিয়েও মানুষকে আসতে হয়েছে, সেটা কি মানুষের পক্ষে সম্ভব? এটাও একটা বড় প্রশ্ন। একদম না না, হ্যাঁ এখানেই বলছি যে এখানেই সরকারের ভাবনায় আসা উচিত। হয়তো সরকার তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিয়েছেন, ওরা রিভিউ করবেন, রিথিঙ্ক করবেন, এই আশা করি। যে এক হচ্ছে যে যখন ট্রেন পুরো কাটল করছেন, 100% লোকাল ট্রেন কাটল করছেন, তখন কখনো 50% বাস কাটল করা উচিত না, বিকজ দিজ আর অল অল্টারনেট মোডস। ফলে আপনার যা বাস আছে তার বেশিরভাগটা শহরে এবং শহরতলিতে নামানো উচিত। অ্যাটলিস্ট আমি বলবো ওই অর্ধেক মানুষকেও যদি কাজে এবং নিরাপদে আপনাকে নিয়ে যেতে হয় তার গন্তব্যে, বরং উল্টোটা যদি হয় যে আপনি 100% লোকাল অফ করছেন, 50% স্থানীয় বাস অফ করে দিচ্ছেন, তাহলে সেখানে দাঁড়িয়ে এই ভিড়টা আপনি ইনভাইট করছেন। আমি এটা অঙ্কের মতো চলে আসছে, একদম পারমুটেশন এবং কম্বিনেশন, এই ওয়েতে এটা যাওয়া উচিত ছিল। সেটা যদি করেন তাহলে আপনার এই মডেল ইয়েস একদম এইভাবে ব্যালেন্স করেই বোধহয় চলা উচিত ছিল। আমি একটু চিকিৎসকের কাছে যাব, ডক্টর বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছে। ডক্টর বিশ্বাস, যেটা পার্থপ্রতিম বাবু বলছেন যে যদি ট্রেন বন্ধ করে দেওয়া হলো তাহলে বাসের সংখ্যা কমানো উচিত ছিল না, আর যদি বাসের সংখ্যা কমানো হলো তাহলে যাত্রীর সংখ্যাও কমাতে হতো। যে মানুষগুলো, আমি একটা ছোট্ট হিসেব দেবো, হয়তো হিসেবটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, কিন্তু অ্যাপ্রক্স যে 1500 সাবাবান রেলওয়েতে মানে রেল চলে, ট্রেন চলে, এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে 35 লক্ষ মানুষ রোজ যাতায়াত করেন এই লোকাল ট্রেনে, যারা জেলা থেকে কলকাতায় আসেন। তাহলে এই 35 লক্ষ মানুষ আজ থেকে তারা কিসে আসবেন? লোকাল ট্রেন বন্ধ। আর তারা যদি বাসে আসেন, সেই সাফিসিয়েন্ট বাস নেই, মেট্রো কাল থেকে নেই, তাহলে কিসে আসবেন? আর যদি তারা কোনো কিছু ভাড়া করে আসেন তাহলে সেই রেস্ট কোথায়? তাদের সেই টাকার সমস্যাও একটা থাকছে। এবং যদি তারা বাসে ওঠেন তাহলে গাদাগাদি ভিড়, তাহলে উদ্দেশ্য কি সফল? এটাই বড় প্রশ্ন। ডক্টর বিশ্বাস, আপনি কি মনে করছেন? আমাদের একটা বড় সমস্যা অর্থনৈতিক সমস্যা হতে চলেছে, কিন্তু একদিকে মানুষকে যেরকম বাঁচতেও হবে, আবার একটা ভয় হচ্ছে মানুষের কর্মহীন হয়ে যাওয়ার কথা। গত বছর এপ্রিলে 170,000 মানুষ ঘন্টায় চাকরি হারিয়েছেন, কর্মহীন হয়েছেন। কিন্তু আবার মানুষ মৃত্যু হচ্ছে, একটা মৃত্যু হলে পরিবার ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে, সেটাও আটকানো দরকার। মানে সরকারের কাছে এটা একটা উভয় সংকট, তো এই উভয় সংকটটাকে আটকাতে হবে, মেটাতে হবে। তবে দীর্ঘমেয়াদী চলতে পারে না এই লকডাউন, আংশিক, পূর্ণাঙ্গ কখনোই হতে পারে না। এবং আমি চিকিৎসক হিসেবে কেন একজন নাগরিক হিসেবেও সমর্থন করি না। আমার বক্তব্য এর মধ্যেই আমাদের করতে হবে একটাই সুবিধা। আপনি বলছেন যে এই মুহূর্তে ব্রেক দ্য চেন প্রচন্ড জরুরি, অত্যন্ত জরুরি। ব্রেক দ্য চেন তো ঠিক আছে, কিন্তু যেভাবে রাতারাতি লোকাল ট্রেন বন্ধ হয়ে গেল, এবং উদ্দেশ্য তো অবশ্যই ভালো, কিন্তু সেই উদ্দেশ্যটা কি সফল হবে? এটাই তো বড় প্রশ্ন। আজকের অনুষ্ঠানে এই প্রশ্নটাই আমরা রাখছি। এবং মানুষের জীবন জীবিকা, ডক্টর বিশ্বাস, আমাদের এটাও ভাবতে হবে যে লোকাল ট্রেন কিন্তু একটা প্রচুর সংখ্যক মানুষের জীবন জীবিকা লোকাল ট্রেনের উপর নির্ভর করে। ধরুন যে বই বিক্রি করে, যে পেন বিক্রি করে, যে বাদাম ভাজা বিক্রি করে, সেই হকাররা, তাদের কি হবে আজ থেকে? তাদের সত্যি কথা, তাদের ক্ষেত্রে এই কঠিন সিদ্ধান্তগুলো তাদের ওপর তো পড়বে, এর প্রভাব পড়বে, সেটা নেতিবাচক প্রভাবই প্রথম দিকে পড়বে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে তাদেরকেও বাঁচতে হবে। আমিও চাই তারাও বেঁচে থাকুক, তারা গিয়ে হাসপাতালে দরজা নাড়ুক আর হাসপাতাল থেকে ফিরে আসুক, সেটা আমি চাইবো না। তারা সুস্থ থাকুক, স্বাভাবিকভাবে থাকুক, আবার যখন সময় আসবে তারা আবার বিক্রি করবে। আমার মনে হচ্ছে গতবারে ডক্টর বিশ্বাস, আপনার সঙ্গে অনেকবার আমার কথা হয়েছিল। গতবার যখন লকডাউন হয়েছিল সেই সময়ের ইতিহাস আমাদের মনে পড়ছে, স্মৃতি খুব বেশি দিনের নয়, এবং সেখানে আপনার নিশ্চয়ই মনে আছে সেই সময় প্রচুর মানুষের রিয়াকশনস আমরা পাচ্ছিলাম, যখন কিন্তু মানুষ বারবার বলছিলেন যে কোভিডে তো হয়তো
হয়তো বেঁচে যাব, কোভিডের থেকে আমরা বেঁচে যাব, কিন্তু আমরা না খেতে পেয়ে মরে যাব, এটা একটা বড় প্রশ্ন ছিল। অর্থাৎ এটাও কিন্তু আমাদের ভাবতে হবে, এই সমস্ত মানুষদের কি হবে। পার্থপ্রতিম বাবু, আপনার কাছে এই বিষয়টা জানতে চাইবো যে মানুষের জীবন জীবিকা, আমি এই অনুষ্ঠানটা করার আগেই একটা আর্টিকেল পড়ছিলাম যেখানে একজন বই বিক্রেতা লিখেছিলেন যে প্রথম লকডাউনের সময় 15,000 টাকা তার আয় ছিল এবং তারপরে তার জীবনে কি চরম বিপর্যয় নেমে আসে তার একটা হিস্ট্রি লিখেছিলেন, তিনি কিভাবে ন্যারেট করেছিলেন সেটা আমি পড়ছিলাম। তো এই যে পরিস্থিতি এবারে যাতে না হয় সেটাও কিন্তু সরকারকে ভাবতে হবে, আপনি কি মনে করেন? সেখানে দাঁড়িয়ে প্রথম যে যারা লকডাউনে ক্ষতিগ্রস্ত হবেন, সরকার তাদের পাশে দাঁড়িয়ে কি পরিকল্পনা নিচ্ছে সেটা কিন্তু ক্লিয়ার নয়। ফলে এটা হচ্ছে প্রথম ইস্যু। এবং দ্বিতীয়, আপনি যেটা উল্লেখ করেছেন ঠিকই, যে মানুষের আয় যেভাবে কমছে দ্রুত, এবং এই আয় হারিয়ে যাওয়া প্রান্তিক মানুষ, তাদের বেঁচে থাকার মিনিমাম উপায়টাকে আমরা কিভাবে এনশিওর করতে পারি সেটাও কিন্তু আমার হচ্ছে এই পরিকল্পনার মধ্যে আসা উচিত। আমি কোথায় একটু আমার অস্বস্তি হচ্ছে, আমি নিজে কলকাতার শহরের মানুষ, ধরে নিন আমি হচ্ছে একটা গভর্নমেন্ট ডিসিশন যে 50% মেট্রো চলবে। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে এটা চলছে, তো আমি লোকাল 100% অফ করছি। তার মানে আমি এটা জানি আমরা সবাই যে লোকাল ট্রেনে হচ্ছে ভিড় নিয়ন্ত্রণের কোনো মাপকাঠি সেরমভাবে নেই, কিন্তু আমার কথা হচ্ছে লোকাল ট্রেনগুলোকেও কি আমরা পর্যায়ক্রমে ভাবতে পারতাম না? কারণ আপনি যদি দেখেন যে নিত্যযাত্রীর পরিমাণ হাওড়া বা শিয়ালদার থেকে 25 থেকে 45 মিনিটের দূরত্বের স্টেশনগুলো সবচেয়ে বেশি, কিন্তু এটা আমি বিশ্বাস করি যে যত দূরে যাবেন, অর্থাৎ জার্নি টাইম যত বাড়বে, তত ভিড় ট্রেনে থাকলে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বাড়বে, বিপদ বাড়ে। ফলে দূরপাল্লার ট্রেন বন্ধ করতেই হতো। কিন্তু স্বল্প দূরত্বের ট্রেন এবং যেখানে সবচেয়ে বেশি মানুষ আসেন যান, সেই ট্রেনগুলোর ফ্রিকোয়েন্সিও বাড়ানো যেত দূরপাল্লার ট্রেন অফ করে দিয়ে। আমি বলছি এরকম কিছু বিকল্প ভাবনাও কি আমরা ভাবতে পারতাম না, রাদার দ্যান টেকিং দিস ডিসিশন 100% ক্লোজার অফ লোকাল ট্রেন, যেখানে আমি মেট্রো হচ্ছে আমরা যাত্রী সংখ্যাও কমাতে পারতাম। এই প্রশ্ন নিয়ে আমরা আসবো। পার্থপ্রতিম বাবু, আরেকবার আপনাকে প্লিজ ইন্টারাপ্ট করছি, কারণ আরো একটা ব্রেক আমাকে নিতে হবে। ব্রেক নিয়ে আসছি, বিরতির পর ফিরছি এই আলোচনায়। যাত্রী সংখ্যা কমিয়ে কি আমরা খানিকটা সুরাহা দিতে পারতাম না এই সমস্ত মানুষজনকে যাদের জীবন জীবিকা এই লোকাল ট্রেনের উপরেই নির্ভর করে? এই সমস্ত আলোচনা নিয়ে ফিরছি একটা বিরতির পর। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ফিরে এলাম বিরতির পর। আমার সঙ্গে গেস্টরা রয়েছেন, সোজাসুজি প্রশ্ন করছি আমরা এই প্ল্যাটফর্ম থেকে, এবং পার্থপ্রতিম বাবুর কাছে আমরা শেষ করেছিলাম, সেখান দিয়েই শুরু করব। অর্থাৎ যাত্রী সংখ্যা যদি নিয়ন্ত্রণ করা যেত, একেবারে পুরোপুরি বন্ধ না করে লোকাল ট্রেন, তবে কি খানিকটা সুরাহা মিলতো? পার্থপ্রতিম বাবু, সেটা মেট্রোর ক্ষেত্রে কার্যকরী হয়েছে এই এক্সপেরিমেন্টেশনটা আমাদের কলকাতা শহরেই গতবার কোভিড সিচুয়েশনে, কিন্তু লোকাল ট্রেনের ক্ষেত্রে জিনিসটা যথেষ্ট চ্যালেঞ্জিং। এবং এটা ইনফ্যাক্ট গত লকডাউনের সময়ও চেষ্টা করা হয়েছিল যে স্টেশনগুলোতে যাত্রী নিয়ন্ত্রণ সম্ভব বা যাত্রী নিয়ন্ত্রণের মোটামুটি একটা পরিকাঠামো আছে, সেই স্টেশনগুলোতে লিমিটেড স্টপ ট্রেন রেখে হচ্ছে যে মুভ করানো, যাতে পুরো ক্লোজারের বদলে পার্শিয়াল ক্লোজারের যে বেনিফিট মানে নিত্যযাত্রীরা পেতে পারতো, সেইটাকে লক্ষ্য রেখে। কিন্তু সেটাও গতবারের সঙ্গে আমি একটা পয়েন্ট শুধু অ্যাড করতে চাইবো যে গতবারের সঙ্গে এবারের পরিস্থিতিটা আলাদা, কারণ গতবার কিন্তু সম্পূর্ণ লকডাউন হয়েছিল, পুরোপুরি লকডাউন, এবং সেখানে মানুষকে বাড়িতে থাকতে হয়েছিল, বা যাদের আসতে হয়েছিল তারা অন্যভাবে এসেছিল, কোনোভাবে জীবন জীবিকায় মারাত্মক প্রভাব পড়েছিল। কিন্তু এবারে তো অফিস কাছারি সবকিছুই খোলা থাকছে, তাহলে মানুষকে জেলা থেকে এখানে আসতে হচ্ছে, তাহলে তারা কিভাবে আসবে যদি পুরোপুরি বন্ধ হয়ে যায়? আর যদি তারা বাসে আসে সেখানে তো সেই আবার একই অবস্থা, তাহলে উদ্দেশ্য তো কোথাও ব্যাহত হচ্ছে। না, হ্যাঁ, না, এটা না রেনেসা, এটাই হচ্ছে যে সবচেয়ে ডিফিকাল্ট জিনিস। এটা সকলকে বোঝা দরকার যে টোটাল লকডাউন ইজ মাচ ইজিয়ার দ্যান টু ইমপ্লিমেন্ট পার্শিয়াল লকডাউন। হ্যাঁ, পার্শিয়াল লকডাউন ইমপ্লিমেন্ট করানো অত্যন্ত কঠিন জিনিস এবং সেটার জন্য বহুমাত্রিক পরিকল্পনা লাগে। আপনি যে প্রশ্নটা করছিলেন ঠিক, এবার আমি আপনাকে একটা জাস্ট ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরুন আমরা বললাম যে 50% জায়গায় কাজে যেতে হবে না, আর 50% লোক কাজে যাবে বা ওয়ার্ক ফ্রম হোম করবে।
তাহলে আমি যে অংশের মানুষদের কথা বলছি যারা মূলত সার্ভিসেসের সাথে যুক্ত, তাদের কিন্তু ওয়ার্ক ফ্রম হোমে এই প্রান্তিক মানুষদের করার সুযোগ নেই। তাদের কিন্তু গায়ে গতরে খেটেই হচ্ছে যে দিন চালাতে হয়, ফলে বাসে ট্রামে উঠে এসে অফিস কাছারি অবধি পৌঁছাতে হয়। ফলে টোটাল লকডাউনের ক্ষেত্রে যে অ্যাডভান্টেজটা থাকে যে সেখানে আপনি কোনো গাড়ি বাস চালাচ্ছেন না, ট্রেন চালাচ্ছেন না, কেউ ঘর থেকে বেরোচ্ছে না, সেটা সমস্যা একরকম। কিন্তু যখন আপনি পার্শিয়াল লকডাউনে যাচ্ছেন তখন কিন্তু আপনি প্রথমেই 100% লোকাল ট্রেন যদি অফ করে দেন, তাহলে তার যে প্রতিক্রিয়া, তার যে আর্থসামাজিক প্রতিক্রিয়া, সেটা কিন্তু যথেষ্ট বেশি বলে আমার নিজের ধারণা এটা। একদমই। আমরা একটু ডক্টর বিশ্বাসের কাছে যাব। ডক্টর বিশ্বাস, এই যে এইভাবে যে সিদ্ধান্ত নেওয়া হলো, আপনি বলছেন ব্রেক দ্য চেন করতে হতো, কারণ এই শৃঙ্খলটাকে ভাঙা এই মুহূর্তে সব থেকে জরুরি এবং সরকার সেটাই করেছে। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে করেছে সেই উদ্দেশ্যও ভালো, কিন্তু যেভাবে মানুষকে আজ থেকে তাদেরকে হন্যে হয়ে ঘুরতে হবে, যারা নিত্যযাত্রী তারা কোনো একটা পরিবহন খুঁজবে, কিভাবে যাবে, কিভাবে তারা কলকাতায় আসবে, দূর দূরান্ত থেকে যারা আসেন, বা যারা ধরুন কাঁচা মাল নিয়ে এখানে আসেন, তারাই বা কী করবেন? আর কাঁচা মাল না এলে এখানকার যে জিনিসপত্র তাতে টান পড়বে, প্লাস দাম বাড়বে। এই সমস্যাগুলোও তো রাজ্য সরকারকে মাথায় রাখতে হতো, আপনি কি মনে করেন? নিশ্চয়ই। আজকে রাজ্য সরকার তৈরি তো হয় মানুষকে প্রতিনিধিত্ব করার জন্য, মানুষের সেবাদানের জন্য। তো মানুষ অনাহারে মরবে, নিরন্ন মানুষ হয়ে থাকবে, সেটা তো কখনো মেনে নেওয়া যায় না। আমি তো সেই জন্যই বলছি সরকারের এই প্রকল্পটা কখনোই দীর্ঘমেয়াদী হতে পারে না। সরকার নিশ্চয়ই বসে আবার চিন্তা ভাবনা করবে, আর কিভাবে আস্তে আস্তে খোলা যায় সে বিষয়ে চিন্তা করবে। কিন্তু এই মুহূর্তে যেভাবে সংক্রমিত হচ্ছে, আমার শুধু একটাই প্রশ্ন, যে এই যে করোনা পরিস্থিতি আমাদের দেশে বা আমাদের রাজ্যে, এটা গত বছর ফেব্রুয়ারি থেকে বোধহয়, আমি যদি খুব ভুল না করি, ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। তাহলে আমরা একটা অনেক বড় সময় পেয়েছিলাম, লম্বা সময় পেয়েছিলাম, এবং গতবার যে পরিস্থিতি হয়েছিল তার থেকে আমরা শিক্ষা নেব, এটাই আমরা আশা করব, এবং রাজ্যের মানুষও আশা করবে। আপনার কি মনে হয় এক্ষেত্রে? তুমি যেটা বললে, ফেব্রুয়ারি মাসে চিকিৎসকরা কিন্তু অনেকদিন আগেই অ্যালার্ম বেলটা বাজিয়েছিল, সেটা কেউ প্রশ্রয় দেয়নি, শোনেনি। আজকে তখন যদি শুনতো তাহলে কিন্তু হয়তো আসতো, এইরকম রুদ্রমূর্তি নিয়ে আসতো না। খানিকটা হতো, সেটা আমরা আটকাতে পারতাম। তারপর নির্বাচন গেল, উৎসব হলো, সব রকম হলো, তো সেই কারণে বেড়ে গেল, 500 থেকে 17,000 বেড়ে গেল, আরো বেড়েছে এখন। তো এইটা যদি তখনই ব্যবস্থা নিত, আমার মনে হয় আমরা করতে পারতাম। কিন্তু আমরা উদাসীন হয়ে গেলাম। আমরা প্রতিষেধকের ওপর জোরটা না দিয়ে, জোরটা যদি তখন একেবারে ফুল ফর্মে দিতে পারতাম, তাহলে কিন্তু আমাদের খানিকটা কমতো। আমি আবার বলছি, আমি কিন্তু নিরাশ নই। আমি কিন্তু দুই সরকার, সে কেন্দ্র হোক রাজ্য হোক, আমি আবার বলছি এই দাপট থেকে আমরা বেরিয়ে আসব যদি আমরা 3 মাসের মধ্যে প্রতিষেধকের যে কার্যসিদ্ধিটা যদি আমরা করতে পারি, আমরা যদি প্রক্রিয়াটা শেষ করতে পারি। আমি কিন্তু আশাবাদী। আমি এখানে কোনো মানুষকে ভীত সন্ত্রস্ত করার কোনো অভিপ্রায় নিয়ে আমি এখানে আসিনি। আমি চিকিৎসক, আমি নাগরিক, আমি মানুষের কথা ভাববো, এবং নিরন্ন মানুষ যাতে সংখ্যাটা না বাড়ে, মানুষ যাতে কর্মহীন না হয়ে পড়ে, এই ব্যবস্থাটা, সেই জন্যই আমার প্রার্থনা এটা তাড়াতাড়ি হয়ে যাক, শেষ হয়ে যাক এইরকম অসুবিধার সময়টা। তৃতীয় ঢেউ বা তৃতীয় তরঙ্গ আমি কিছুতেই চাইছি না, বা তৃতীয় তরঙ্গ বলে মানুষকে ভয় পাওয়া অবশ্যম্ভাবী, এমনটাই বলা হচ্ছে, বিশেষজ্ঞরা বলছেন। যদি সরকারের প্রত্যয় থাকে, সব সরকার যদি সাহস দেখিয়ে 3 থেকে 4 মাসের মধ্যে প্রতিষেধকের প্রক্রিয়াটা যদি 60% অব্দি নিতে পারে, তাহলে কিন্তু আমি বলবো দ্বিতীয় তরঙ্গকে আমরা আটকাতে পারবো। কিন্তু আপাতত আমরা একেবারে এই বর্তমান পরিস্থিতিতে নজর দেব, যে আজ থেকে লোকাল ট্রেন বন্ধ হয়ে গেল। আমি পার্থপ্রতিম বাবুর কাছে যাব, যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম, যে ধরুন একেবারে খেটে খাওয়া মানুষ, যে হয়তো শাক নিয়ে এই কলকাতায় আসে, শুধু কিছু তার বাড়ির সামনে ফসল রয়েছে, সেই ফসল নিয়ে সে এখানে আসে, বা যে গ্রামে তার যেখানে চাষ হয় সেখান থেকে জিনিসপত্র নিয়ে আসে, বা যে ধরুন ডিম বিক্রি করে, দেশি মুরগির ডিম যে নিয়ে আসছে, সে কিন্তু আর লোকাল ট্রেন অ্যাভেল করতে পারছে না। আজ থেকে সে লোকাল ট্রেনে চড়তে পারছে না, তাহলে সে আসবে কি করে? লোকাল ট্রেনের ভাড়াটাও আমাদের মাথায় রাখতে হবে। এই মানুষগুলো যারা হয়তো দিনের শেষে প্রত্যেকটা জিনিসে হয়তো দেখা গেল 25 পয়সা বা 50 পয়সা লাভ করে, তাদের কাছে চড়া দাম দিয়ে, প্রচুর টাকা দিয়ে বাসে আসাটাও বা অন্য কোনো একটা মাধ্যমে আসাটাও কিন্তু সমস্যা যথেষ্ট। আপনি কি মনে করেন তাদের ক্ষেত্রে তাহলে তারা কোন জায়গায় এই মুহূর্তে দাঁড়ালো? আমি এই দুর্দশা গত লকডাউনেও দেখেছিলাম এই প্রান্তিক মানুষদের, বিশেষত মহিলাদের। আমি এই ঘটনাও দেখেছি যে ভোর 4টের সময়
বাঘাযতীনে এবং গড়িয়ায় ওই টাটা 407 যেটা করে মাল নিয়ে যাওয়া হয়, সেখানে সেই গাড়িগুলোই করে দলে দলে মানুষজন, মহিলারা তারা আসছেন বিভিন্ন বাড়িতে কাজ করবেন, দিন শুরু করবেন বলে। আমি বললাম সে ভোগান্তির অন্ত নেই সেই জিনিসে। আমি বলছি যে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমরা সত্যি দেখি যে শহরে মানুষ যদি না আসতে কিন্তু পারে, সেখানেও তো এবং সংক্রমণ আটকে যায়, বাড়বে পার্থপ্রতিম বাবু। কারণ সেই শহরটা তো গাদাগাদি করে আমাদের টাটা অর্থনৈতিক 407 যদি প্রান্তের আসেও তারা, two-third of the GDP তাদের তো comes from- সংক্রমণ বাড়বে, করোনা সংক্রমণ তো বাড়বে। হ্যাঁ। এটা তো অবশ্যম্ভাবী। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়বে বলেই তো ভয়টা। তাহলে এখানে দাঁড়িয়ে এই জায়গাটার থেকে অনেক আগে একটা প্রস্তুতির প্রশ্ন ছিল, যেটা আমি দুটো সরকারের উদ্দেশ্যেই বলি। মূলত রেল ব্যবস্থার ক্ষেত্রে কেন্দ্রের সরকারকে আরেকটু বেশি ভাবতে হতো, রেল দপ্তরকে। কারণ সেকেন্ড ওয়েভ যে আসবে দেশে, যেমন আমরা আজকে আলোচনা করছি থার্ড ওয়েভ আসবে, হয়তো সেকেন্ড ওয়েভ যে আসবে এটা ছিল মোটামুটি হচ্ছে যে একটা নোন ফ্যাক্ট। তাহলে এই সেকেন্ড ওয়েভ যখন আসবে তখন যদি লকডাউন না করতে হয়, অর্থাৎ গোটা দেশের অর্থনীতিটাকে আনলক অবস্থায় রাখতে হয় অথবা পার্শিয়াল লকডাউনে থাকতে হয়, তাহলে যে রেলের ক্ষেত্রে বা পরিবহন ব্যবস্থার ক্ষেত্রেও যে পরিবর্তনটা আনা দরকার ছিল সেটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল স্টেশন, অর্থাৎ স্টেশনে স্টেশনে যাত্রী ঢোকা এবং বেরোনোর ওপর একটা নিয়ন্ত্রণের, আমি বলবো যে একটা পরিকল্পনা, যেটা অসম্ভব নয়, সেটা চাইলে একটু সময় ধরে করলে করা যেত। কিন্তু এখন আমরা পড়ে গেছি একটা বড় গাড্ডায়। এখন চাইলেও আপনি যদি বলেন যে যাদবপুর স্টেশনে আপনি অ্যাক্সেস কন্ট্রোল করবেন, যাত্রীদের আটকাবেন, যেটা আপনি মেট্রোতে করতে পারছেন, কলকাতা মেট্রোতে আমরা সাকসেসফুলি এটা করা গেছে যে অ্যাক্সেস কন্ট্রোল করে যাত্রী নিয়ন্ত্রণের ভাবনা, অর্থাৎ হাফ অফ দি ক্যাপাসিটিতে রান করবে। কিন্তু আমাদের এখানে দেখেছি আনলক সিচুয়েশনের শুরুর থেকে, গতবার লকডাউনের পর যখন আনলক হয়েছে, চেষ্টা করেও ট্রেনে ভিড় আটকানো যায়নি। তার কারণটা ছিল এই গোটা স্টেশনগুলোতে কোনো অ্যাক্সেস কন্ট্রোল নেই, কে কোন দিক থেকে ঢুকছে কে কোন দিক থেকে বেরোচ্ছে তার কোনো ইয়ত্তা নেই। ফলে এই গোটা বিষয়টা যদি কোভিড পরিস্থিতি আমাদের ফেস করতে হতো, সেকেন্ড ওয়েভ বা যদি থার্ড ওয়েভ করতে হয়, তাহলে কিন্তু ভাবতে হতো তখন থেকেই যে এই পরিকল্পনা রেল স্টেশনগুলোকে ঘিরেও কি করবো, বাস স্ট্যান্ডগুলোকে ঘিরেও কি করবো। আপনি যেমন এই কথাটা বলছেন পার্থপ্রতিম বাবু, আপনি এক্ষেত্রে এই বিষয়টি যেমন আপনি যেমন এই বিষয়টা বলছেন একেবারেই ঠিক, কিন্তু আপনাকে এটাও মাথায় রাখতে হবে ভারতবর্ষের মতন দেশ, পশ্চিমবঙ্গের মতো রাজ্য, যেখানে জনঘনত্ব, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। সেটাও মাথায় রাখতে হবে যে এই জনঘনত্ব বা এই যে পপুলেশন, জনবিস্ফোরণ, এটাও আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই। দেখুন রেনেসা, আমরা না কোভিড সিচুয়েশনে অনেক জিনিস মানুষ, আমি বলবো একটা অদ্ভুত অভিজ্ঞতা আমরা অর্জন করলাম। আমরা যা ভাবতে পারতাম না মানুষ তাই করেছে। ধরুন মুখ্যমন্ত্রী বলেছেন যে ওই গোলদাগের মধ্যে থেকেই সবাই গিয়ে জিনিসপত্র কিনবে, ফিজিক্যাল ডিস্টেন্স ধরে, মানে মেনটেন করে। মানুষ কিন্তু এই অভ্যেসে আমরা ছিলাম না, মানুষ করেছে। আমরা মুখে মুখোশ পরতাম না, আমরা মুখোশ পরেছি, হাতে স্যানিটাইজার লাগাতাম না, লাগাচ্ছি। ফলে কম্পালশন মানুষকে অনেক কিছু শেখায়। আমি বলছি এটা সরকারগুলোরই কাজ প্রথমে মানুষকে শেখানোর এই ক্ষেত্রটা প্রস্তুত করা। এটা ঠিক যে আমরা অত্যন্ত জনবহুল একটা রাজ্যে বাস করি, জনবহুল দেশে বাস করি, কিন্তু সেখানেও তো আমাদের বাঁচতে হবে, আমাদের মতো করেই বাঁচতে হবে। তাহলে এগুলোকে অসাধ্য ভেবে লাভ নেই। যে এই অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম, দিস ক্যান বি ইমপ্লিমেন্টেড। আপনি বড় মেন টার্মিনাল স্টেশনগুলো ডিফিকাল্ট, হাওড়া শিয়ালদার মতো স্টেশনে, কিন্তু আমি আপনাকে বলছি যে অন্য জায়গাগুলোতে করা সম্ভব ছিল। এনিওয়ে, আমার কথা হচ্ছে যা সম্ভব অতীতে হয়নি সেটা ভেবে কালক্ষেপ করে লাভ নেই। যদি এখন থেকে উদ্যোগ নেওয়া যায় যে আগামী 1 বছর অন্তত পক্ষে যে এই ব্যবস্থা যদি চালু করতে পারি অন্তত 50-60% স্টেশনে, তাহলে সেই স্টেশনগুলোতে লিমিটেড স্টপ ট্রেন সবসময় চালানো যেতে পারে এবং লোকাল ট্রেন আমি বলবো যে পার্শিয়াল মুভমেন্ট হচ্ছে থাকতে পারে, যদি অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম ইন স্টেশনস করা যায়, অর্থাৎ স্টেশনে যাত্রী নিয়ন্ত্রণের ভাবনা। এবং এটা অবাস্তব নয়, এটা প্র্যাকটিকেবল, এটা করা সম্ভব। যে কথা আপনি বলছেন, যে বিষয়ের কথা আপনি বলছেন সেটা সত্যিই যদি হয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে রাজ্যের জন্য। কিন্তু এই মুহূর্তে বর্তমান যে সমস্যা, অর্থাৎ লোকাল ট্রেন বন্ধ হয়ে গেল এবং তারপরে গণপরিবহনে 50% ক্যাপাসিটি নিয়ে চালাতে হবে, এবং আজ থেকে যারা লোকাল ট্রেনে চড়ে আসতেন বিভিন্ন জেলা থেকে এই কলকাতায়, বা যাদের রুজি রুটি নির্ভর করতো এই লোকাল ট্রেনের ওপর, তারা কি করবেন? শুধু করোনা পরিস্থিতি নয়, তাদের কাছে কিন্তু জীবন নির্বাহ করাটাও একটা বড় সমস্যায় দাঁড়িয়ে গেল। এই নিয়ে আসছি আলোচনায়, তবে আরও একটা বিরতির জন্য আমাকে একটু থামতেই হবে। প্লিজ, আমরা একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি। সঙ্গে থাকবেন আপনারাও, দর্শকরা আপনারাও সঙ্গে থাকবেন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।
ফিরে এলাম বিরতির পর। দুজন গেস্ট আমাদের সঙ্গে রয়েছেন। আমি ডক্টর বিশ্বাসের কাছে চলে যাব। ডক্টর বিশ্বাস, যারা ধরুন আজ থেকে লোকাল ট্রেনে উঠতে পারছেন না কারণ লোকাল ট্রেন পুরোপুরি বন্ধ, কিন্তু তাদের অফিস খোলা রয়েছে, তাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হবে, যে কাজের জন্য তারা জেলা থেকে কলকাতায় আসতেন সেই কাজটাও তার রয়েছে এবং তাকে বাধ্য হয়ে বাসে উঠতে হচ্ছে। বাসেও 50% ক্যাপাসিটিতে বাস চলছে, অর্থাৎ বাসও অপ্রতুল। এরকম একটা সময়ে ধরুন সে দুটো মাস্কও পরছে, সে মাথায় একটা ক্যাপও পরছে, কিন্তু তারপরে সে বাসে উঠছে। তাহলে কোভিডকে আপনি খুব সামনে থেকে দেখছেন, তার সঙ্গে মোকাবিলা করছেন, তাহলে কি তার করোনা সংক্রমণের ঝুঁকি কম থাকছে? একজন চিকিৎসক হিসেবে কি মনে করেন আপনি? যে আমার পরিষ্কার কথা হচ্ছে ভাইরাসের বিষয়টা পরিষ্কার। যে আপনি যে কথাটা বললেন বা তুমি যেটা বললে সেটা হচ্ছে ভাইরাস সংক্রমিত হতে পারে যদি আমরা উদাসীন হই, মাছ যদি নিচে নেমে যায়, এটাই সব থেকে বেশি হচ্ছে। সব থেকে মাছটা জায়গায় থাকছে না, নিচে নামছে ছিদ্রগুলো না, থেকে আমি মাস্ক বললাম যে মাস্ক একেবারে ঠিক জায়গাতেই থাকলো, কিন্তু ভিড়ে ঠাসা একটা বাসে কেউ উঠলো, প্রচুর মানুষ উঠলেন, তাদের সংক্রমণের ঝুঁকি কি কম থাকছে? না, তখন হতে পারে। তার মানে ঝুঁকি থাকছে। তুমি 10 জনের মধ্যে 1জন 2জনকে দেখবে তাদের মাস্ক ঠিক জায়গায় নেই। এটা প্র্যাকটিক্যাল কথা, এটা বাস্তব। তুমি রাস্তায় বেরিয়ে দেখো কতজন ঠিক জায়গায় মাস্কটা রাখছেন। মাস্ক নামছে, নেমে যায়, কেউ ঘামছে। আমি দোষে বলছি না, এই ধাক্কা ধাক্কিতে নেমে যাচ্ছে, ঘেমে নেমে যাচ্ছে, কারণ ঘামছেন তারা। এই জন্য বাসে গিজগিজ করলে কিন্তু সংক্রমণ হতে পারে। কারণটা আমি তোমাকে বলে দিই। হ্যাঁ বলুন প্লিজ। হ্যাঁ, সেই জন্যই কথাটা পরিষ্কার যে বাসের মধ্যে কম সংখ্যক লোককে নিয়ে চলতে হবে। আমরা যদি শৃঙ্খলটাই যদি ভাঙতে চাই, আমাদের যদি সেটাই লক্ষ্য থাকে, বাসের মধ্যেও কম মানুষকে কিন্তু অনুমতি দিতে হবে ঢোকার বা বসার। দাঁড়াতে কাউকে দেওয়া যাবে না, বসার অনুমতি, যতটা সিট বসার জন্য থাকে, মহিলা হোক পুরুষ হোক। এই যদি আমরা চালাতে পারি তাহলে আমরা শৃঙ্খলটা ভেঙে আমাদের উদ্দেশ্য সফল হবে। নয়তো আমরা যদি বাসে গিজগিজ করি আর লোকাল ট্রেন বন্ধ রাখি, কিছু মানুষের সংক্রমিত হবে, এই উদ্দেশ্যটা আমাদের হচ্ছে। অর্থাৎ সংক্রমণের ঝুঁকি থাকছে, যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে, এটাই এই আলোচনা থেকে উঠে আসছে। আমি পার্থপ্রতিম বাবুর কাছে যাব। ডক্টর বিশ্বাস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিশা দেখিয়েছেন, সেটা হচ্ছে যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে এবং করোনার যে সংক্রমণের ঝুঁকি, সেটা দুটো মাস্ক পরুন বা মাথায় একটা শাওয়ার ক্যাপ পরুন, যাই পরুন, তাতে কিন্তু কমছে না। এই পরিস্থিতি করোনা সংক্রমণের ঝুঁকি মারাত্মকভাবেই থাকছে। আমার যেটা প্রশ্ন, তাহলে সরকারের কাছে এই মুহূর্তে ওয়ে আউট কি আছে, কি করতে হবে? যদি যাত্রী সংখ্যাও নিয়ন্ত্রণ করে দেওয়া হয় এই মুহূর্তে, তাহলে মানুষের অফিস কাছারি তো খোলা থাকবে, আর সে যদি অফিসে পৌঁছতে না পারে তার চাকরিটাও কতদিন থাকবে সেই বিষয়েও কি নিশ্চয়তা থাকছে? তাহলে ওয়ে আউট কি? না রেনেসা, ওয়ে আউট সত্যি কঠিন। শুধু আমি সমস্যাটা আর একটু বোঝার জন্য বলছি দর্শকদের বা আমাদের নিজেদেরও। এক হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে যে 50% স্ট্রেংথে অফিস কাজ করবে বলে যে আমাদের গাইডলাইন্সগুলো আছে, এটা কিন্তু ইটস ভ্যালিড ফর দি পিপল যারা অর্গানাইজ সেক্টরে চাকরি করছেন, অর্থাৎ যাদের একটা পিএফ আছে, যাদের পে স্লিপ হয়, মাসের শেষে মাইনে হয়, এই আমার মতো কর্মী যারা, তাদের হচ্ছে 50% স্ট্রেংথ নিয়ে অফিস চলবে। 50% না আসতে পারলে সরকার বলেছে যে তাদের মাইনেও যাবে না, চাকরিও যাবে না, এভরিথিং ইজ ওকে, এই অবধি ফাইন। কিন্তু কলকাতা শহরের লোকাল ট্রেনে যারা আসে তাদের কিন্তু মাসের শেষে কারোর পে স্লিপ আসে না, কারোর প্রভিডেন্ট ফান্ড নেই, কারোর গ্র্যাচুইটি নেই। এরা আসলে বিরাট অংশ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক এবং কর্মচারী। কালকেই আমাদের কাছে একটা বাইট এসেছিল, খেটে খাওয়া দিন মজুর। কালকেই আমি একটু ইন্টারাপ্ট করব, কালকেই আমাদের কাছে রিয়াকশনস এসেছিল, বাইট এসেছিল, কিছু প্রতিক্রিয়া এসেছিল, যেখানে আমরা দেখছিলাম সুদূর মুর্শিদাবাদ থেকে এই কলকাতায় আসছেন, ইট বন মানে ইট তোলেন, পাথর, যে পাথর যখন পড়ে কোনো বাড়ি তৈরির কাজে সেই পাথরটা পৌঁছে দেন বাড়ির ভিতরে। এই যে এই সমস্ত মানুষজন, তাদের কি হবে? তাদের তো আসতে হবে, তাদের পেটে টান পড়বে না হলে। প্লিজ বলুন। খুব 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 করুণ, খুব করুণ অবস্থা। আমি বললাম যে এই অসংগঠিত ক্ষেত্র যাদের বলছি, যে এই নির্মাণ কর্মী যার কথা বললেন, মানে ইনফ্যাক্ট আমি যে ইঞ্জিনিয়ারিং পড়াই তার ধারে কাছে এরা সবাই যুক্ত। তো
তো এবার আমার প্রশ্নটা হচ্ছে যে এই অবস্থা কদিন চলবে সেটা তো কেউ জানি না, ধরুন সরকারও জানে না, সরকার ঘোষণা করেছেন 14 দিন, কিন্তু আমি এখন ধরছি যে এই মডেল যদি 14 দিনের পর এক্সিড করে আর ঠিক একই সাথে পরিবহন ব্যবস্থাটা এরকম জায়গায় দাঁড়িয়ে থাকে, তাহলে তো সংক্রমণ বাড়ার কোনো লক্ষণ নেই, বরং সেটা কমার লক্ষণ নেই, সেটা হচ্ছে এবং এই 14 দিনটাও এই সমস্ত অসংগঠিত ক্ষেত্রে যুক্ত মানুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এদের যে টাকাটা সেটা কিন্তু প্রত্যেক দিন যে রোজগারটা এরা করে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের কাছে। একদম 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 দিন আনি দিন খাই বলতে যা বোঝায়, আমার মতো আর্ন লিভ নেই, ক্যাজুয়াল লিভ নেই, আমি বলছি যে ব্যাংক ব্যালেন্সও নেই, ফলে এই মানুষদের অবস্থা সবচেয়ে শোচনীয় হবে। এবং সেখানে আমি আশা করব যে এই ধরনের পার্শিয়াল লকডাউন যখন ডিক্লেয়ার্ড হয়, যে যাদের পেশাচ্যুতি হতে পারে, যাদের কর্মচ্যুতি হতে পারে, সেখানে সরকারের একটা বিকল্প ভাবনা থাকা উচিত, যে সে যদি শহর অবধি পৌঁছাতে না পারে, কর্মস্থল অবধি যেতে না পারে, দেন হোয়াট দ্য গভর্নমেন্ট শুড ডু। আমার কথা হচ্ছে এটা কেন্দ্রীয় স্তরে, রাজ্য স্তরে প্রত্যেকটা সরকারের ভাবা উচিত যে এই ধরনের পার্শিয়াল লকডাউন আমাদের রাজ্যে নয়, গোটা দেশের বহু রাজ্যেই হচ্ছে, ফলে হোয়াট শুড বি দ্য মেজার্স উইচ উইজ বি টেকেন টু সেভ দিস মার্জিনালাইজ পিপল। আমার কথা হচ্ছে যে এখানে দাঁড়িয়েই সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট যে আমাদের এই বিকল্প ভাবনাটা না ভেবে, আমার কথা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাফেক্টেড যেহেতু হয় যে এই প্রান্তিক মানুষরা, ফলে তারা যে পরিবহনটার উপর নির্ভর করেছিল লোকাল ট্রেন, আমার আশা ছিল যে এটাকেও আপনি ইন স্টেজেস, সরকার যদি এটাকে সত্যি সত্যি লকডাউনের দিকে যেতে চায় কোনো একটা সময় পরিস্থিতি অনুযায়ী, তাহলে লোকাল ট্রেনটাও কিন্তু আপনাকে পার্শিয়ালি আস্তে 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 ধাপে ধাপে বন্ধ করতে হতো। এবং আমি বলছি না যে গোটা 50%-এর একটা থাম রুল, কিন্তু আমার কথা হচ্ছে ডেস্টিনেশন অ্যান্ড অরিজিন সেগুলোকে সিলেক্ট করে করে হচ্ছে যে এটাকে কাট ডাউন করানোর প্রয়োজন ছিল। অর্থাৎ কোন গন্তব্যে ট্রেন শিয়ালদা পর্যন্ত আসবে বা হাওড়া পর্যন্ত আসবে, কি আসবে না, যে লিমিটেড স্টপ হবে কি হবে না, এই জিনিসগুলো একটু এক্সপ্লোর করা বোধহয় প্রয়োজন ছিল, দরকার ছিল। আমি জানি না সরকার নিশ্চিতভাবে সেটা করবেন যদি এটা একটা দীর্ঘকালীন পার্শিয়াল লকডাউনের মডেলে রাজ্যে এটা এই মডেলটা চলে, তাহলে কিন্তু আমি বলবো যে 100% লোকাল ট্রেন অফ এটা দিয়ে পারা যাবে না, কারণ তার বিকল্প বাস বা তার বিকল্প রোড নেটওয়ার্কে ক্যারিং ক্যাপাসিটি আমাদের নেই, যা দিয়ে হচ্ছে যে মানুষ জীবন জীবিকা নির্ভর করতে পারে। তাহলে কি কোভিডের যে প্রথম ঢেউ বা প্রথম ঝড় উঠেছিল, তাহলে কি কোভিডের যে প্রথম ঢেউ বা ঝড় উঠেছিল সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া খুব দরকার ছিল। এবং এটা কোনো সাধারণ একটা জ্বর বা ব্যাধি নয়, এটা একটা মহামারী, এবং এমন একটা মহামারী যেটা 100 বছর পর আবার এসেছে। সেই মহামারীকে মোকাবিলা করতে গেলে একটা রোড ম্যাপ দরকার, সেই রোড ম্যাপটা অত্যন্ত গুরুত্ব সহকারে করা উচিত। এটা কি আপনি মনে করেন? এবং সেই রোড ম্যাপটা তৈরি করাতে কোথাও কি কোনো খামতি রয়েছে, কি মনে করছেন আপনি? এক্স্যাক্টলি, আমি আপনাকে এর আগেও বলেছি, এক্স্যাক্টলি এর আগেও আমি বললাম যে আসলে এই রোড ম্যাপটা হচ্ছে অত্যন্ত জরুরি ছিল, যে তা না হলে পরে যে এই যে কোভিড-1 তারপরে কোভিড-2, মানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখন, বা কোভিড-3ও যদি হয়, তাহলে আমরা কিভাবে মানুষকে, আমি বলবো যে দুটো জায়গা থেকে, জীবন এবং জীবিকা দুটোর থেকেই রক্ষা পেতে হবে। এখন যাচ্ছে জীবন বাঁচাতে গেলে জীবিকা চলে যাচ্ছে, আর জীবিকা বাঁচাতে গেলে জীবন চলে যাচ্ছে। এই যে দোদুল্যমানতার মধ্যে ঢুকলাম, তাহলে এর থেকে অর্থাৎ আপনি বলছেন যে এর মধ্যে একটা ব্যালেন্স করতে হবে, জীবনও বাঁচাতে হবে, জীবিকাও বাঁচাতে হবে, এবং এক্ষেত্রে সরকার আর কি কি সিদ্ধান্ত নেয়। আমাদের সময় শেষ, তাই প্লিজ আপনাকে ইন্টারাপ্ট করলাম, সময় আমাদের শেষ হয়ে গেছে, তাই আপনাকে একটু থামাতে বাধ্য হলাম। আমরা জীবন এবং জীবিকার মাধ্যমে ব্যালেন্স করে সরকার আগামী দিনে কি কি স্টেপ নেয়, কি কি পদক্ষেপ নেয়, কারণ প্রান্তিক মানুষদের জন্য এই স্টেপসগুলো, এই সিদ্ধান্তগুলো অত্যন্ত জরুরি, সেদিকে রিপাবলিক বাংলা অবশ্যই নজর রাখবে। আজকে আমাদের সময় শেষ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। অনুষ্ঠান এখানেই শেষ করছি, এরপর থাকছে জবাব চায় বাংলা। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।